আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে অষ্টম অধ্যায়টি রয়েছে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন, এই অধ্যায়ের একটি বোর্ডে আসা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2022 সালে। দেখো, উদ্দীপকটি ছিল এরকম যে একটি অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে একটি লক্ষ্যবস্তু আছে। একটা অবতল দর্পণ ঠিক 10 সেন্টিমিটার সামনে একটি লক্ষ্যবস্তু। আমরা একটু ফিগারটা দেখি, যদি এটা একটা অবতল দর্পণ কনকেভ মিরর, এখন এরই 10 সেন্টিমিটার সামনে। আচ্ছা, ফিগারটা অঙ্কন করছি কেন? যেন তোমরা সহজে এটাকে অনুধাবন করতে পারো যে বিষয়টা এরকম, মানে উদ্দীপকটা যেন মাথায় দ্রুত চলে আসে। দেখো যে বলছে যে অবতল দর্পণের 10 সেন্টিমিটার দূরে। তো এটা একটা অবতল দর্পণ, 10 সেন্টিমিটার দূরে বলতে কি বোঝানো হচ্ছে? যে 10 সেন্টিমিটার সামনে বোঝানো হচ্ছে। কারণ কি, আয়নার সামনে তো লক্ষ্যবস্তুকে ধরতে হবে। তো এখন 10 সেন্টিমিটার দূরে বস্তুর জন্য আমরা এখানে দেখো এটা অবতল দর্পণ, অবতল দর্পণের যার এই যে মেরু, এই যে 10 সেন্টিমিটার দূরে, এটা কোথা থেকে মাপা হবে? মেরু থেকে মাপা হবে। তাহলে বলছে যে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুর জন্য 20 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব হইল। অর্থাৎ আমরা মনে করি লক্ষ্যবস্তুকে যেখানে রেখেছে আয়না থেকে এটা 10 সেন্টিমিটার সামনে সাপোজ, এখন এর জন্য ধরো এটা সাপোজ 10 সেন্টিমিটার, এখন বলছে এর জন্য 20 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব গঠিত হইল। আচ্ছা, অবতল দর্পণে কিন্তু দুই ধরনের বিম্বই গঠিত হয়ে থাকে, একটা হলো বাস্তব বিম্ব, অন্যটা হলো অবাস্তব বিম্ব। এখন বলছে যে অবাস্তব বিম্ব গঠিত হইল। তা অবাস্তব বিম্ব গঠন কখন হয় অবতল দর্পণে? তোমরা জেনে থাকবা যে অবতল দর্পণের মোট 6টি পজিশন রয়েছে, মানে অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তুকে 6 জায়গাতে রাখা যায়। অসীমে রাখা যাবে, অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে, বক্রতার কেন্দ্রের উপরে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, প্রধান ফোকাসের উপরে এবং প্রধান ফোকাস ও মেরুর মধ্যে রাখা যাবে। সবগুলো ক্লাসই কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। বিশেষ করে আমি গত কয়েকটা দিন ধরে এই অধ্যায় কিন্তু পরপর 7টি লাইভ ক্লাস দিয়েছি। তো আমি এই ক্লাসগুলোর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা এই অধ্যায়ের যত ক্লাসগুলো আছে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এই ক্লাসগুলো দেখলে দেখবা এই 6টি পজিশন বুঝতে পারবা। তাহলে দেখো, অবাস্তব বিম্ব কখন হয়? 6 নম্বর পজিশনের জন্য কিন্তু অবাস্তব বিম্ব হয়। লক্ষ্যবস্তুকে যদি দর্পণের সামনে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হয়, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হয়, তাহলে তখনই কিন্তু ধরো এটা হলো মেরু, সাপোজ এইখানে আছে প্রধান ফোকাস। এই দেখো, প্রধান ফোকাস আর মেরুর মধ্যে লক্ষ্যবস্তুকে রাখলে সেই বিম্বটা হবে অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব মানে কি? বিম্বটা দর্পণের পেছনে গঠিত হবে। তাহলে এই যে মনে করো এরকম একটা পজিশনে বিম্ব হয়ে যাবে। আমরা রশ্মি চিত্র অঙ্কন করলে বিষয়টা বুঝতে পারবো। তো এখন যেটা উদ্দীপকের কথা অনুযায়ী এরকম আমরা একটা ফিগার পাচ্ছি। এবার চলো আমরা গ নম্বরের অ্যান্সারটা করি, কিভাবে করতে হবে। তো উদ্দীপক অনুযায়ী যেমন ছিল আমরা এই ফিগারটা দেখলাম। অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দেখো দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার সামনে একটা লক্ষ্যবস্তু ছিল, এদের একটা লক্ষ্যবস্তু, এদের একটা টার্গেট। আর এর জন্য বলছে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আয়না থেকে আবার এই যে 20 সেন্টিমিটার দূরে এই যে বিম্বটা হয়ে গেল। অর্থাৎ দেখো, মেরুর কাছ থেকে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু ছিল, বিম্ব কিন্তু অবাস্তব হলো এবং পেছনে গিয়ে মানে বিম্ব অবাস্তব, অর্থাৎ দর্পণের পেছনে পড়ছে এবং কত দূরে? 20 সেন্টিমিটার দূরে। এখন আমরা গ নম্বরের প্রশ্নটি দেখব, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ এটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। আমরা একটু দেখি বক্রতার ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করে। এখানে আমরা একটু গ নম্বর লিখি যে গ নম্বর প্রশ্নের উত্তর দেখো, তাহলে কি দেয়া আছে আমরা প্রথমে একটু লক্ষ্য করি যে আমাদের 10 সেন্টিমিটার দূরে মানে সামনে কি লেখা আছে? বস্তু রাখা। তাহলে এটা হলো বস্তুর দূরত্ব। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এখানে বস্তুর দূরত্ব
এখানে তোমরা বস্তুর দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব লিখতে পারো। তাহলে এখানে লিখতে পারো যে বা ডিটেলস লিখছে দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব। আমরা এত কথা লিখবো না, আমরা শুধু এটা লিখি যে লক্ষ্য বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব এটাকে আমরা ইউ দ্বারা ডেনোট করি। ইউ ইকুয়ালস কত দেওয়া আছে দেখো 10 সেন্টিমিটার দূরে বস্তু, তাহলে ইউ ইকুয়াল 10 সেন্টিমিটার। আচ্ছা আবার কি দেওয়া আছে 20 সেন্টিমিটার দূরে একটা বিম্ব গঠন হইল, তাহলে এখানে কি দেব প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এটাকে ভি দ্বারা প্রকাশ করলে ভি ইকুয়ালস। আচ্ছা এখানে একটা কথা আছে, এর মধ্যে আবার একটু প্লাস মাইনাসের হিসাব আছে, একটু দেখো তো 20 সেন্টিমিটার দূরে একটি অবাস্তব বিম্ব গঠন হইল। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান দেখো, বিম্ব বাস্তব হলে ভি ধনাত্মক, আর বিম্ব যদি অবাস্তব হয় তবে ভি কিন্তু ঋণাত্মক। অবাস্তব হয়েছে মানে কি আয়নার পেছনে, তো পেছনের ঘটনা এটা কিন্তু অবশ্যই নেগেটিভ। তাহলে প্রতিবিম্বের যে দূরত্ব ভি এটা কিন্তু এখন এই যে লেখা আছে যে অবাস্তব বিম্ব, তো অবাস্তব হওয়ার কারণে ভিটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে ভি ইকুয়ালস -20 সেন্টিমিটার। ওকে, এখন বলছে যে বক্রতার ব্যাসার্ধ কত হবে, তাহলে আমরা লিখব যে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়ালস হট, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়ালস হট। ওকে, এবার আমরা এখান থেকে দেখি কোন সূত্রটা দেয়া যাবে। আমরা জানি দেখো, আমরা দর্পণের সাধারণ যে সমীকরণটা জানি সেটা কি জানি যে 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। আমরা কিন্তু এটাকে বলি দর্পণের সাধারণ সমীকরণ। তো এখান থেকে আমরা মান বসিয়ে দিয়ে দেখো, এখন মনে হতে পারে স্যার এখানে তো এফ আছে আর তো নেই। আসলে দেখো বক্রতার ব্যাসার্ধ আর, আমরা যদি এফটাকে বের করতে পারি তাহলে আরও কিন্তু পেয়ে যাব। কেন আমরা কিন্তু এরকম একটা রিলেশন জানি যে ফোকাস দূরত্বটা হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই ফোকাস দূরত্ব এফ এটাই বের করবো, এটা বের করলে আর বের হয়ে যাবে, দেখবা মানে ফোকাস দূরত্ব যেটা বের হবে তাকে ডাবল করে দিলেই আর বের হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বা 1/u, তাহলে আমরা মান বসিয়ে দেই। ইউ কত, ইউ হলো 10 প্লাস ভি কত জানো, ভি কিন্তু -20, -20 1/f। আচ্ছা এখন এখান থেকে 1/10 এই যে মাইনাস করে দিলাম, প্লাস মাইনাস মাইনাস 1/20 ইকুয়ালস এফ। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি, বা আমরা যদি 10 লসাগু নেই তাহলে কি আসবে, সরি 20 লসাগু নেই তাহলে কি আসবে 2 মাইনাস অর্থাৎ 2 - 1 ইকুয়ালস 1/f। আচ্ছা নেক্সট লাইন আমি এখান থেকে একটু এই পাশে করি, এই পাশে যেহেতু জায়গাটা আছে, বা দেখো আমরা লিখতে পারি 2 - 1 মানে কত 1, 1/20 ইকুয়ালস 1/f। বা এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/f কে বাম পাশে নিয়ে আসি, তাহলে 1/f ইকুয়ালস 1/20। বা আমরা এবার উল্টে দেব, দেখো এবার 1/f, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি দেখো আড়াআড়ি গুণ করি বা বজ্র গুণ করি যেটাকে বলা হয়, f গুণন 1 কত হয়, তাহলে f ইকুয়াল 20 গুণন 1 ইকুয়াল 20 এত। আচ্ছা এককটা দেখো যে এখানে ইউ সেন্টিমিটার, ভি সেন্টিমিটার, তাহলে অবশ্যই এফটা কি আসবে সেন্টিমিটার। ওকে, তো এখন আমাদের তো আসলে বের করতে হবে না, বের করতে হবে বক্রতার ব্যাসার্ধ। আমরা লিখব যে আবার আমরা কি জানি দেখো যে এফ ইকুয়ালস মানে ফোকাস দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এরকম একটা থিওরি আমরা জানি যে আবার এফ ইকুয়াল r/2 বা আর ইকুয়ালস কত, আর ইকুয়ালস 2f, ঠিক আছে, আর সমান 2f। তাহলে এখানে মান বসিয়ে দাও, 2 গুণন f কত পেয়েছো, f এর মান 20, তাহলে f এর মান হলো 20
এককটা কি সেন্টিমিটার। সুতরাং আর সমান কত হবে? আর সমান হবে 20 গুণন 2 সমান 40 সেন্টিমিটার। এই যে আর এর ভ্যালুটা, তাহলে কত পাচ্ছ? আর সমান 40 সেন্টিমিটার। ওকে, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। উত্তর, বক্রতার ব্যাসার্ধ হলো 40 সেন্টিমিটার। ওকে, আমরা তাহলে গ নম্বর অঙ্কটি করে ফেললাম। এবার আমরা দেখো ঘ নম্বর অঙ্কে চলে যাচ্ছে। গত ওকে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা ঘ নম্বর অঙ্কে যাই, যে দর্পণটিতে কিভাবে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় সেটা তোমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, বাস্তব এবং অবাস্তব বিম্ব কিভাবে গঠিত হয়। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা দেখো, বলছে যে দর্পণটিতে কিভাবে বাস্তব বিম্ব গঠিত হয়। অর্থাৎ কোন দর্পণ? অবতল দর্পণ। এই যে অবতল দর্পণ, এই দর্পণে বাস্তব বিম্ব কিভাবে হবে আর অবাস্তব বিম্ব কিভাবে হবে। তা আমরা লিখি যে ঘ নং প্রশ্নের উত্তর, তারপরে আমরা এটাকে একবার বাস্তবের জন্য দেখাবো আর একবার অবাস্তবের জন্য আমরা এটা দেখব। তাহলে এখান থেকে বলছে যে এই যে দর্পণ, এখানে বাস্তববিম্ব গঠন হবে আবার অবাস্তব হবে। তা আমি তোমাদের প্রথমে বলেছি যে অবতল দর্পণ এমন একটি দর্পণ যেটার লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে প্রতিবিম্বটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। আচ্ছা, তাহলে বাস্তব কখন হয় সেটা একটু দেখি। যে বাস্তব বিম্ব আমরা এটাতে আসবো যে বাস্তব বিম্ব গঠন অবতল দর্পণে। আমরা হেডলাইনটা লিখি, প্রথমে বাস্তবের বর্ণনা দেব যেহেতু, তাহলে অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন। অবতল মানে ঘ নম্বর দিয়ে তোমার উত্তর শুরুই হবে এরকম, যেহেতু বলছে বাস্তব একবার অবাস্তব একবার, তাহলে অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন। বাস্তব বিম্ব, দেখো অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন। এর জন্য তুমি কি কাজ করবা? একটা অবতল দর্পণ অঙ্কন করে ফেলো। যে ধরি বা মনে করি যে M1 M2 হলো একটি অবতল দর্পণ, এবং এখানে কিন্তু তোমাকে বলছে রশ্মি চিত্র এঁকে দেখাও, এবং এটার বর্ণনা করতে হবে, দেখাইতে হবে প্রতিবিম্ব কোথায় বসবে, আকৃতিটা কেমন হবে প্রতিবিম্বের নেচার বা প্রকৃতিটা কেমন হবে এটা। তো ধরি M1 M2 হলো একটি অবতল দর্পণ, যার এই দেখো, যার P হলো মেরু, আচ্ছা F হলো প্রধান ফোকাস, C হলো বক্রতার কেন্দ্র। তুমি অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবা মেরু থেকে প্রধান ফোকাস যত দূরে থাকবে, প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্র কিন্তু তত দূরেই থাকবে। ওকে, এবার আমরা দেখো যে তাহলে প্রথমে আমরা ধরে নিলাম, এখন আমরা লক্ষ্যবস্তুটিকে বসিয়ে দেব। বলছে বাস্তব বিম্ব, যেহেতু আমি বাস্তব বিম্বের কথা বলছি, তাহলে বাস্তব বিম্ব কোথায়, মানে কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব বিম্ব হয় সেটা দেখি। আমরা যদি লক্ষ্যবস্তুকে, আসলে বাস্তব বিম্ব অনেক জায়গাতে হয়, মানে অবতল দর্পণের সামনে মোট 6 জায়গায় লক্ষ্যবস্তু রাখতে পারবা। তো লক্ষ্যবস্তুকে যদি তুমি অসীমে রাখো, অর্থাৎ পজিশন নম্বর 1, সেখানেও বিম্ব বাস্তব হবে। যদি 2 নম্বর পজিশন অর্থাৎ কেন্দ্র এবং অসীমের মধ্যে এইসব জায়গায় রাখো, সেখানেও বাস্তব বিম্ব হবে। যদি 3 নম্বর পজিশন বক্রতার কেন্দ্রে রাখো, এখানেও বাস্তব বিম্ব হবে। যদি কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে রাখো, এখানেও বাস্তব বিম্ব হবে। আচ্ছা, তাহলে এই যে বাস্তব বিম্ব দেখো কত জায়গাতে, আমরা একটা পজিশনে রেখে একটু বাস্তব বিম্বটা দেখাই। আমরা এবার বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এর মাঝখানে একটা লক্ষ্যবস্তুকে রেখে দেবো। এই যে দেখো, আমরা তাহলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখবো? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে আমরা লক্ষ্যবস্তুকে রাখলাম। এটা হলো আমাদের টার্গেট বা লক্ষ্যবস্তু। এখন এই লক্ষ্যবস্তু তাহলে আমরা নাম দিয়ে দেই, মনে করি এও হলো একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এখন এখান থেকে দেখি তো কিভাবে বাস্তব বিম্বটা পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা বর্ণনা কিভাবে বলবো, মনে করি M1 M2 হলো একটি
অবতল দর্পণ যার পি হলো মেরু, এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে এও হলো একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। আচ্ছা, এও লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, আচ্ছা আমি একটি স্কেল ধরে অঙ্কন করি যেন একটু বিম্বটা সোজা হয় বা দেখতে সুন্দর হয়। আচ্ছা দেখো, তাহলে ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি কিভাবে যাচ্ছে? প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে যাচ্ছে। এই দেখো, ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি, এটা তো প্রধান অক্ষ তাই না, এটা হলো প্রধান অক্ষ। তাহলে ও বিন্দু থেকে একটা আলোকরশ্মি দেখো এই প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান, এটা যেহেতু প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, দর্পণের সমান্তরালে আপতিত হয়ে কোন দিক দিয়ে বের হবে? এটা তো রুলস তোমরা জানো যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সেটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। তাহলে আমরা এখন দিয়ে দেব যে এটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে। আচ্ছা এই দেখো, এখন এটা আসবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস বরাবর। এই তীর চিহ্ন দিয়ে দিলাম যে এটা বের হয়ে আসছে, মানে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, ও থেকে অপর একটি আলোকরশ্মি, দেখো ও থেকে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর যদি আপতিত হয়, এখন এই রুলসে আসো, যদি প্রধান ফোকাস বরাবরই আপতিত হয়, এই দেখো তীর চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে ও থেকে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর আপতিত হলে সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এখন এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে, এই দেখো এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক আছে? এই যে এটা প্রতিফলিত রশ্মি। দেখো তো চিত্রটা, ফিগারটা বুঝতে পারো কিনা? এই ফিগার বুঝলে কিন্তু বর্ণনা দেয় কেন কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি প্রথম থেকে আর একবার একটু বলি, তোমরা দেখো। মনে করি M1 M2 হলো একটি অবতল দর্পণ যার পি হলো মেরু, এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে প্রধান অক্ষের ওপরে এও হলো একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এও লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। ও থেকে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি, এই দেখো এই দুটো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। এখন আই বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে? এই দেখো আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আমরা আইবি লম্ব অঙ্কন করি। তাহলে আই, এটার নাম দিয়ে দিলাম বি, এই যে আই, এই বিন্দু হলো বি, আইবি লম্ব অঙ্কন করি। তাহলে আইবি হলো উক্ত লক্ষ্যবস্তুর বাস্তব বিম্ব। বিম্বটা কেমন হবে? বাস্তব। দেখো বিম্বটাকে বললো, আমরা চিহ্ন নিচে দিয়ে দিলাম। বাস্তব, উল্টো এবং আকৃতিটা কেমন দেখো তো, লক্ষ্যবস্তু যত বড় ছিল বিম্ব কিন্তু আরো বেশি বড়। তাহলে আমরা এটা কেমন বিম্ব পাচ্ছি? এবার আমরা বিম্ব পাচ্ছি হলো, আমি একটু লিখে দিই, দেখো বিম্বটা আসবে এরকম বাস্তব বিম্ব, বাস্তব, উল্টো এবং বিবর্ধিত। ও সাইজটা কিন্তু অবশ্যই, মানে প্রতিবিম্বের যে আকার এটা লক্ষ্যবস্তুর চেয়ে বড়, তো আমরা বড় হলে কি বলি? বিবর্ধিত। আচ্ছা, তাহলে আমরা মনে হয় যে এটা বুঝলাম যে একটা অবতল দর্পণে কিভাবে আমরা বাস্তববিম্ব পেতে পারি, এটার বর্ণনাটা আমরা বুঝলাম। এবার আমাদের বলছে যে কিভাবে তুমি আবার অবাস্তব প্রতিবিম্বটাও এই দর্পণ থেকেই পাবে, কিভাবে তুমি পাবে। তো আমরা এবার একটু দেখি যে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে পাবো। আচ্ছা, তাহলে অবতল দর্পণে এইখানে আমি লিখে দেব অবাস্তব বিম্ব গঠন। দেখো অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠন। তো অবাস্তব বিম্বের জন্য আমরা কি করব? আমরা আবারও এরকম একটা অবতল দর্পণ অঙ্কন করব। এই যে আমাদের এটা হলো একটা কনকেভ মিরর অবতল দর্পণ, যার প্রধান অক্ষ অঙ্কন করলাম। ধরি এটা আমাদের মেরুবিন্দু পি, এটা প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। তো তোমরা যখন অঙ্কন করবো অবশ্যই মেপে নিবা মেরু থেকে প্রধান ফোকাস যত দূরে, প্রধান ফোকাস থেকে কেন্দ্র যেন তত দূরে থাকে, এক্স্যাক্টলি একটা মাপ দিয়ে অঙ্কন করবা। এখন দেখো
আমরা আমাদের যেহেতু টার্গেট দেওয়া হয়েছে, এবার আমাদের দেখাইতে হবে অবাস্তব বিম্ব কিভাবে হয়। তো আমরা অবাস্তব বিম্বের জন্য লক্ষ্য বস্তুকে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখবো। এবার তাহলে কোথায় রাখবো? প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। তো ধরি এই এ ও হলো একটি লক্ষ্যবস্তু। এবার আমরা বর্ণনায় আসি। দেখো, মনে করি M1 M2 হলো একটি অবতল দর্পণ, যার P হলো মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। অবতল দর্পণের সামনে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে এও হলো একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এও লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই দেখো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে যেটা যাবে সেটা কোন দিক দিয়ে বের হয় জানো? প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে দেখো, ও থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে এটা এখন আমরা কি করব? প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত করে দেবে। দেখো, ঠিক প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে। আচ্ছা, এবার ও থেকে আরও একটি আলোকরশ্মি, কারণ প্রতিবিম্ব গঠন করতে হলে আমাদেরকে দুইটা আলোকরশ্মি ফেলতে হবে। ও থেকে অপর একটি আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর, কারণ এখন তো আর ও থেকে আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর দেয়া যাবে না, তাহলে ও থেকে অপর একটি আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর। তার মানে কি, দেখো আমরা এই ফিগারটা যদি দেখি, আরেকটি আলোকরশ্মি এরকম এই বরাবর যাবে। কিভাবে বুঝলাম এই বরাবর? কারণ এই বরাবরই তো বক্রতার ব্যাসার্ধটা আছে। দেখো, এটা হলো বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এই যে মাপটা, এটাকে তুমি কি বলবা? এই ডিস্টেন্সটাকে কি বলবো? বক্রতার ব্যাসার্ধ বলবো অবশ্যই। এই যে কেন্দ্র থেকে দর্পণের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটার নাম কি? বক্রতার ব্যাসার্ধ। এটা তো এখন একটা আলোকরশ্মি ঠিক ও বিন্দু থেকে বের হচ্ছে এবং কোন বরাবর? এই ব্যাসার্ধ বরাবর, এই যে ব্যাসার্ধ বরাবর দর্পণে আপতিত হইলো। তাহলে ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি আপতিত হয়, সেটা আবার কি একই পথে ফিরে আসে? তাহলে আমরা যদি এখন দেই, এই আলোকরশ্মিটা এই পথেই ফিরে আসছে। এই দেখো, এই যে এবার ফিগারটা দেখো, বোঝো কিনা? ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর দর্পণে আপতিত হয়ে পুনরায় একই পথে ফিরে আসে। এখন প্রতিফলিত রশ্মি দুটি তুমি দেখো সামনের দিকে যদি বর্ধিত করো, কোথাও মিলবে না কিন্তু। তাহলে প্রতিফলিত রশ্মি দুটিকে পেছন দিকে বর্ধিত করলে, আমরা একটু পেছন দিকে বর্ধিত করতে থাকি, তাহলে দেখব কোথাও না কোথাও মিলে যাবে। প্রতিফলিত রশ্মি দুটিকে পেছন দিকে বর্ধিত করলে তারা এই যে এখানে আই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। সত্যিকারের তো আলোকরশ্মি মিলবে না, কারণ আলো তো পেছনে যাচ্ছেই না। তাহলে প্রতিফলিত রশ্মি দুটিকে পেছন দিকে বর্ধিত করলে তারা আই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। মানে কি মনে হচ্ছে? কি আই বিন্দু থেকে আলোকরশ্মি দুটো আসছে। ঠিক আছে, এখন আমরা আই বিন্দু থেকে এবার কি কাজ করব? এই যে প্রধান অক্ষটা আছে এর উপরে একটা আমরা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আমরা আইবি লম্ব অঙ্কন করি। এই যে, ঠিক আছে, আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আইবি লম্ব অঙ্কন করি। তাহলে এই আইবি হবে উক্ত লক্ষ্যবস্তুর, এই লক্ষ্যবস্তুটার অবাস্তব, কারণ কি আয়নার পেছনে গেছে। তাহলে অবাস্তব এবং সোজা, এই অ্যারো চিহ্নটা উপরে ছিল, এখন উপরে। তাহলে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব। কারণ দেখো লক্ষ্যবস্তুটা কিন্তু ছোট আর প্রতিবিম্বটা হয়ে গেছে বড়। তাহলে আমরা কি বলবো? সুতরাং এই আইবি হল লক্ষ্যবস্তুর অবাস্তব, সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব। তাহলে এইবারের প্রতিবিম্বটার ধরন হবে অবাস্তব। এই দেখো অবাস্তব হয়ে গেছে। কেন অবাস্তব? কারণ আয়নার পেছনে বিম্ব চলে গেছে। তাহলে এটা হলো অবাস্তব আর সোজা ও বিবর্ধিত। ঠিক আছে, তো আমার মনে হয় যে এখন তোমার বর্ণনাটা কিভাবে দেবে আমি একবার একটু বলি। মনে করি M1 M2 হলো একটি অবতল দর্পণ, যার P হলো মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। অবতল দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে এও হলো একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এও লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। ও থেকে অপর একটি আলোকরশ্মি
বক্রতার ব্যাসার্ধ বরাবর, কারণ এটা তো ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে পুনরায় একই পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটিকে পেছন দিকে বর্ধিত করলে তারা আই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আইবি লম্ব অঙ্কন করি। সুতরাং এই আইবি হলো উক্ত লক্ষ্য বস্তুর অবাস্তব, সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব। তো এই দুইটা চিত্র পরপর এঁকে বর্ণনা দিলেই কিন্তু ঘ নম্বরটা হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা গ ঘ দুটোই বুঝতে পারছো। তো আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।